সমস্ত কথাবার্তা বললো সবগুলোতে আমাদের জন্য মঙ্গলজনক। আমি শুধু একটা কথাই বলবো যে আমার সম্বন্ধে যে কথাগুলো বলা হয়েছে, আমি যদি নেগেটিভই থাকতাম তাহলে রিড করতে আমি আগে যেতাম না। আমি রিড করতে আগে যেতাম না। অনেকেই অনেক সময় সেই সময় সালমান এফ রহমান সাহেব কথা শুনে ওনারা পলাইছে যে আমরা এখানে থাকবো না, আপনারা করেন। আমরা রাত দিন পরিশ্রম করে আমরা রিটেন করে আমরা যতটুকু পারছি আমরা ততটুকু আগে দিতে পারছি। লাস্টলি আমি সমন্বয়কের ভিতরে 6 জনের একজন ছিলাম, আমি এমপি সাহেবের সাথে কথা বলছি, তাহলে আমি নেগেটিভ হলাম কোন দিক থেকে? আর আপনারা এমন কথা বলবেন না দয়া করিয়া যাতে আমাদের মধ্যে একটা বিভেদের সৃষ্টি হয়। আপনারা আগে আসছেন, আপনারা কাজ করেন, আমরা তো আপনাদের বাধা দেই নাই। আর আপনারা যে সমস্ত মিটিং করছেন, আমি একটা মিটিং এর পুরো কল আমার কাছে আসে নাই যে অমুক তারিখে মিটিং হচ্ছে, অমুক তারিখে আপনি আসেন। আমাকে যদি দায়িকা না পাইতেন তাহলে কথাটা আপনি বললে আমি আমার মনটাকে সান্ত্বনা দিতে পারতাম যে ঠিক আছে ইন্ডিয়া সম্বন্ধে একটা কথা বলছে। যখন কথাবার্তা বলবেন আপনারা, তখন আপনারা সুন্দরভাবে সংযতভাবে কথা বলবেন। সবাই যাতে সুন্দরভাবে কথা বলতে পারে, সবাই যাতে একভাবে সুন্দরভাবে কথা বলতে পারি, আমরা সবাই একতাবদ্ধভাবে থাকতে পারি, আমরা সবাই সুন্দরভাবে এই জিনিসটাকে আমরা আগায় নিতে পারি, সেটা আপনারা চিন্তা করেন। আপনারা যারা আছেন করেন, আমরা তো আপনাদের সাথে আছি, আমরা তো বলি নাই যে আমরা আপনাদের সাথে নাই। আমরা আপনাদের সাথে এখনো আছি, ভবিষ্যতে থাকবো, সবসময় থাকবো ইনশাল্লাহ। আপনারা এমন কোনো কথা বললেন না এই কথা বলে আমাদের মধ্যে একটা বিভেদের সৃষ্টি হয়। অনুগ্রহপূর্বক দয়া করিয়া, আমি আবার আপনাকে বলতেছি, দয়া করিয়া, আমরা অনেকটা সিনিয়র, দয়া করিয়াও এমন কোনো কথা আপনারা বলবেন না যে এই কথাতে নিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। আপনারা কাজ করেন, সমস্যা নেই, আরো লোকজন নিয়ে কাজ করেন, আমরা আপনাদের পাশে আছি, ছিলাম, এখনো থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করে মানববন্ধন করার কারণে কিন্তু আজকে আমরা এখানে দাঁড়াইতে পারছি। হয়তোবা আমরা এই তাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নিয়েছি যে আমাদের চাকরিটা তারা ফিরিয়ে দেবে। ম্যানেজমেন্ট কমিটি এবং এমডি সাহেব সবাই এই জায়গায় কিন্তু এই কারণে আসতে পারছি। আমাদের সমন্বয় কমিটি ছিল, এইটা নিয়ে তাদের মধ্যে একটা আপত্তি ছিল যে সমন্বয় কমিটি বলতে কেউ থাকবে না। আমি যে জিনিসটা জানি যে আন্দোলন করতে গেলে অবশ্যই একটা ফ্রন্ট লাইনে কমিটি থাকতে হবে, কারণ নির্দিষ্ট যেই কথাগুলি বলা দরকার তাদের মুখে আমরা আলাপ আলোচনা করে সব কিছু আগে ঠিক করব যে আগামীকালকে আমরা কি বলবো কি করব। আমাদের দেখেন রবিবারে যে আন্দোলনটা হয়েছিল, আমি এটা না বলে পারছি না সবার কথা শুনে, সেটা হলো যে আমাদের দাবি ছিল 3টা। আমাদের কি 9 দফা দাবি ছিল? আমাদেরকে পদত্যাগের দাবি ছিল? ছিল না। ঋণ রিশিডিউল করবে, ক্লাসিফাইড করবে, এগুলি কি আমাদের দাবি ছিল? যারা এখন চাকরি করতেছে তাদের প্রমোশন দরকার, এটা কি আমাদের দাবি ছিল? ছিল না। তাদের প্রমোশন দিতে হবে কতদিন পরে, তাদেরকে আপনার নির্দিষ্ট টাইমে পরীক্ষা দিতে হবে 5 বছর পরে, এইগুলি হলো দাবি দেওয়ার মধ্যে ছিল। আমাদের দাবি একটাই ছিল, যারা এক্সিস্টিং ছিল আমরা আছি তাদের চাকরিটা পুনর্বহাল করা হোক। এই কথাটা আমরা যেটা চাচ্ছি যে আমাদেরকে যারা জোর করে পদত্যাগ করাইতে বাধ্য করছে, আমরা চাচ্ছিলাম তাদের পদত্যাগের বিষয়। এটা কিন্তু আমাদের 3টা দাবির মধ্যে একটা দাবি ছিল। আমাদের প্রথম দাবি ছিল আমাদের চাকরি পুনর্বহাল করতে হবে, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে এবং তাদের পদত্যাগ করাইতে হবে। আমরা 3-4 জনের পদত্যাগ ছিল, এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে। হেড অফিসের সাথে আমরা লিয়াজও করছি, কথা বলছি, কিন্তু 2 জন কিন্তু বহাল তবিয়তে আছে। আর একজনের কথা শুনতেছি যে সে টার্মিনেট হয়েছে, কিন্তু আসলে হয়েছে কিনা সেটাও জানি না। আমাদের কথা হলো এই ম্যানেজমেন্টের যারা এইচআরে আছে ওরা যদি থাকে তাহলে আমাদের দাবিকে এত সহজে আমরা বাস্তবায়ন করতে পারবো? কারণ তারা হলো প্ল্যান প্রোগ্রাম করেছে এবং সবকিছু তারাই করছে, এবং ওরা চাচ্ছে যে আমরা এখানে যাতে আন্দোলনটা স্থিমিত করে দিই। আমরা শুধু অ্যাপ্লিকেশনগুলি নিয়ে তাদের কাছে জমা দেই। আমরা এখানে যতক্ষণ পর্যন্ত আমরা চিঠি না প্রত্যেকের জন্য, আমি আমার নিজের জন্য কোনো কিছু করতেছি না, আমি সবার জন্যই চেষ্টা করতেছি যাতে এখানে আমরা সাফল্য লাভ করতে পারি, সবাই যাতে চাকরিটা ফেরত পায়, এটাই আমাদের সান্ত্বনা হবে। আমরা তো সবাই মরে গেছি, আমাদের বেতন নাই, বউ বাচ্চার বেতন দিতে পারি, ছেলেদের স্কুলের বেতন দিতে পারি না, কলেজের বেতন দিতে পারছি না, বাসায় খাবার নিতে পারছি না, ভালো যে জিনিসটা চাচ্ছি ওটা দিতে পারছি না, বাসা ভাড়া দিতে পারছি না। তা আমাদের এতগুলি সমস্যা টাকার পরে ওরার একটা সমস্যা হচ্ছে, বারবার একটাই বলে, ফোন দিচ্ছে হেড অফিস থেকে, থেকে বারবার আমাদেরকে ফোন দিচ্ছে যে আমাদের ডিপোজিট কমে যাচ্ছে, আপনার আন্দোলন। আমরা কি রাস্তায় গিয়ে আন্দোলন করতেছি, জনগণকে জানাচ্ছি? এটা তো আমাদের মধ্যে কথাবার্তা আমরা সব রেখেছি। তাহলে তাদের এত সমস্যা কেন? তাদের যে লাঘব চলে গেল, জেলে চলে গেল, তারা যে 1000 কোটি টাকা নিয়ে গেল, 11,000 কোটি টাকা লোন নিয়ে গেল, এইসব ব্যাপারে ওরা কোনো টনক করে না? তারা অন্য 36,000 কোটি টাকা নিয়ে গেল, এগুলির জন্য তাদের কোনো চিন্তা ভাবনা নেই। আমরা এখানে পয়সা শান্তিপূর্ণ আন্দোলন করছি, এটা তাদের লাগছে।
আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত এটা আমাদের সাথে আপনারা থাকবেন, আমরা এটাই আশা করি। আমরা সবকিছু ফাইনাল করে রাখতেছি, আমরা এই টাইম টু টাইম এই ডিসিশনগুলি আমরা জানাবো। যেহেতু ওনারা বলছে যে আমাদের অ্যাপ্লিকেশন দিলে তারা দেখবে, আমরা ফার্স্ট বোর্ড মিটিং পর্যন্ত অপেক্ষা করব, অ্যাপ্লিকেশন দিব, পাশাপাশি আমরা আন্দোলন চালিয়ে যাব, আন্দোলনে কোনো আমরা গ্যাপ দিব না। এনআইসি ব্যাংকের যারা চাকরির জন্য সহযোদ্ধা উপস্থিত আছেন, আমি সবার প্রতি রেসপেক্ট রেখে বলছি, দীর্ঘদিন আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং 2021-এর সেই সময় থেকে মামলা মোকদ্দমার মধ্যে দিয়ে অনেকে বলে গেছে, তা আমি আর এখন বলবো না। আমরা এখন থেকে আগামীকাল পরশুদিন কীভাবে আগাবো, দেলোয়ার ভাই একটু ইঙ্গিত দিয়েছেন যে আমি প্রেসে একটু বক্তব্য বলি। আমাদের মধ্যে অনেকেই কিছু কথাবার্তা, ঢিলা কথাবার্তা হয়েছে, এইগুলি কিন্তু আপনারা ছাড়বেন না। দুর্বলতার কথা বলতে বলা যাবে না, আমাদের আন্দোলনের শক্ত কথাগুলি আপনারা ছাড়বেন। আচ্ছা, এবার আমাদের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর জন্য অনেক লোক আছে, থাকতেই পারে। আন্দোলনের সামনে সব টিকবে না, এটা আমি বিশ্বাস করি। আর আন্দোলনের ফল কি হয়, অত্যন্ত মিষ্টি হয়, কারণ তার মধ্যে রক্ত থাকে, তার মধ্যে পা ভাঙা থাকে, তার মধ্যে মেডিকেল ট্রিটমেন্ট থাকে, অনেক কিছুই থাকে। তো যাই হোক, আমাদের সকলের প্রতি আমার একটা আহ্বান যে আমাদের মধ্যে যদি কোনো শক্তি, বর্তমান সরকারের যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আমাদের দুঃখটা কোথায়? আমরা কিন্তু হাইকোর্টে রায় পাইতে পাই নাই, কারণ একজন ব্যক্তি কন্ট্রোল করতো বাংলাদেশ ব্যাংক এবং বিচার বিভাগ, হাইকোর্ট, যার কারণে আমরা ওখানে ব্যর্থ হয়েছি। কিন্তু নীতিগতভাবে কিন্তু আমরা সঠিক আছি, আমরা নীতিগতভাবে কাজ করার মতো এখন পরিবেশ আমাদের আছে। আমি আহ্বান করব, আমাদের সামনে যে কর্মসূচি আছে, এই কর্মসূচিগুলি মধ্যে একটা ভাইটাল হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন করা। এই অ্যাপ্লিকেশনটা আমাদের মধ্যে সিনিয়র যারা আছেন, এদিকে শাহজাহান স্যার আছেন, আরও যারা সিনিয়র আছেন, নাসিম ভাই আছেন, আমাদের মধ্যে যারা সিনিয়র আছেন, এদের পরামর্শক্রমে একটা স্ট্যান্ডার্ড একটা চিঠি যেন আমরা তৈরি করতে পারি, এবং যে চিঠিটা আমরা গভর্নরকে দিব, এমডি সাহেবকে দিব, প্রধান উপদেষ্টাকে দেব, সামরিক বাহিনীর প্রধানকে দিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেব। প্রত্যেকটা জায়গায় যেন আমরা কপি দিতে পারি, একই যেন বিষয় যথেষ্ট থাকে। আমি এইভাবে আপনাদের ভিতরে বারবার একজন একটা কথা বলে যাচ্ছে যে আমাদের চাষে, আরে মিয়া, আমাদেরকে 2 থেকে 300 কোটি টাকা দিয়ে দিলেই, চাকরি দিয়ে দিলেই তো হয়ে যায়। 4000 কোটি টাকা তোমার আজকে ডিপোজিট কমছে, কালকে তোমার 10,000 কমবে, তারপরে 20,000 কমবে। আমরা যদি মাঠে নামি, তোমরা ফল করবা, তোমাদের কাছে কেউ আসবে না। এখনো সময় আছে, বলছি 2 থেকে 300 কোটি টাকা হয়তো বা লাগবে আমাদের সকলকে চাকরি ফিরিয়ে দিয়া। এই মানে এটা মানে করলে অবশ্যই আমরা সেই বেনিফিট তার চেয়ে বেশি আমরা উদ্ধার করে দিতে পারবো। আর তোমরা বলো 5,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা ডিপোজিট কমে গেছে, তাই আমাদের ঘরে ডিপ হয়েছে। আমরা রাজপথে আছি, আমরা সামনে দাঁড়াবো, রক্ত দিব। আপনারা সবাই রাজি তো? এক মুহূর্তের জন্য আর দেরি নাই। আমি সম্মানিত উপস্থিতি যারা সিনিয়র মোস্ট আছেন, আমাদের সমন্বয়করা আছেন, অবশ্যই আগামীকালকের থেকে আমাদের কি কর্মসূচি হবে 7 দিনের, সেই কর্মসূচি আমরা তৈরি করব আপনার পরামর্শক্রমে। আপনারা উপস্থিত থাকবেন, বক্তব্য দিব না। আসসালামু আলাইকুম।